নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এ রাজ্যে তৃণমূলের জীবন কাঠি কি? একদিকে উপভোক্তারা, সঙ্গে সংখ্যালঘুরা। 2021 সালে আমরা কি দেখেছিলাম যে 100টা সংখ্যালঘু ভোটের মধ্যে 91টা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই জন্য মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুরে বাম কংগ্রেস খাতা খুলতে পারেনি। সংখ্যালঘু ভোট যেভাবে এক বাক্সে পড়েছিল, হিন্দু ভোট অতটা মেরুকৃত হয়নি। তাও বিজেপির পক্ষে 100টার মধ্যে 54টা ভোট পড়েছিল। কিন্তু 100টার মধ্যে 54টা ভোট পড়লে ক্ষমতায় তো আসা যায় না, ওই ক্রিটিক্যাল মাসটা পাওয়া যায় না। কিন্তু বিজেপি 38% ভোট পেয়ে 77টা আসনে জিতেছিল। আর তৃণমূল 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট পেয়ে বাকি আসনগুলো জিতেছিল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তাহলে পশ্চিমবঙ্গে 294টার মধ্যে 74টা এমন আসন আছে যাতে সংখ্যালঘুরাই ঠিক করবেন কে জিতবেন কে হারবেন। আরো 20-25টা আসন আছে যেখানে সংখ্যালঘুরা 25 থেকে 27%, আর বাকি 194টা আসনে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। এবার বিহারের দিকে তাকান। বিহারের সীমাঞ্চল মানে কিষানগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া, এই জেলায় 24টা বিধানসভা কেন্দ্র আছে। সেখানে জেডিইউ, বিজেপি এবং রামবিলাস পাসওয়ানের দল মানে এনডিএ কম্বাইন্ড পেয়েছে 14টা। কংগ্রেস কয়টা পেয়েছে? আরজেডি 1, সিপিআইএমএল 1টা পেয়েছে ওখানে, আর বাকিটা মিম পেয়েছে। একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে যে আসাউদ্দিন ওয়াসির দল সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে এনডিএর সুবিধা করে দিয়েছে। এবার পশ্চিমবঙ্গের দিকে তাকান। পশ্চিমবঙ্গেও 2021 সালে বাম কংগ্রেস ছিল, তৃণমূল ছিল, বিজেপি ছিল। মুর্শিদাবাদের দিকে 2 ছোটখাটো পার্টিও ছিল, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, মিমও লড়েছিল। কিন্তু সেখানে সংখ্যালঘুরা লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে সমর্থন করেছে। কিন্তু বিহারে তারা করলো না কেন মহাগঠবন্ধনকে? তার কারণ অনেকগুলো। এক, রাজনৈতিক কারণে বলতে পারা যায় যে 17% উপর সেখানে মুসলমান পপুলেশন বা ভোটার। আরজেডি উপমুখ্যমন্ত্রী হিসাবে কোনো মুসলিমকে প্রজেক্ট করেনি, করেছে কে? মাল্লা সম্প্রদায়ের ওই মুকেশ সাহানিকে। কেউ জিততে পারেনি। এটা মুসলিম মননে ক্ষত তৈরি হয়েছে যে আমাদের ভোট নেবে আর আমাদের কমিউনিটি থেকে কাউকে উপমুখ্যমন্ত্রী করা হবে এটা ঘোষণা করবে না। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ, যে ডাবল ইঞ্জিন সরকারের সুফল বিহারের মানুষ পাচ্ছেন। তাই ওই প্রচার না, বিজেপি আসলে দাঙ্গা হবে, এ হবে, সে হবে, এই প্রচারটা খুব একটা কারেন্সি পায়নি। মুসলমানরা 100টার মধ্যে 80টা আরজেডি, কংগ্রেস বা মিমকে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু 20টা পেয়েছে আবার এনডিএ প্রার্থী। কোথাও জেডিইউ, কোথাও বিজেপি, কোথাও এলজেপি। সেই জন্য মুসলিম অধ্যুষিত সীমাঞ্চল যেখানে 40%-এর উপরে মুসলমান ভোট, সেখানে এনডিএ 14টা আসনে জিতল। অর্থাৎ বিহারের মুসলিম ভাই বোনেরাও বুঝতে পেরেছে যে ডাবল ইঞ্জিন সরকার তাদের অন্তত কোনো ক্ষতি করেনি। কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের সুবিধা তারা পায়। এবং নীতিশ কুমারের একটা ইমেজ আছে সংখ্যালঘুদের বন্ধু হিসাবে। তিনি তো ইফতারে যান, মাথায় টুপিও পরেন। তাহলে নীতিশের যে গ্রহণযোগ্যতা বিজেপির সঙ্গে থাকলেও এটা সংখ্যালঘু মননকে নাড়া দিয়েছে। যে বিজেপি একা নয়, সঙ্গে নীতিশ কুমার আছে, তাই ভোটটা দিই।
বিশেষ করে মুসলিম মহিলারা ভোটটা দিয়েছে, কারণ লালু জমানার জঙ্গল রাজের স্মৃতি এখনো খুবই তাজা বিহারবাসীর মনে। তারা ফেরাতে চাননি জঙ্গল রাজ, নইলে সীমাঞ্চলে মহাগঠবন্ধনের এরকম ভরাডুবি হতো না। এবং দেখুন, মুসলমানরা কিন্তু একটা ভোট ওখানে দেননি, তারা মিমকেও ভোট দিয়েছেন। মিমকে মহাগঠবন্ধনে সামিল করেনি আরজেডি কংগ্রেস। ওয়াসি চেয়েছিলেন, বলেছিল এরা বিজেপির বি টিম। এই প্রচার সত্ত্বেও মিম কিন্তু ভোটটা পেল, 5টা আসন পেল। তাহলে মিম বিজেপির বি টিম, ভোট কেটে বিজেপির সুবিধা করে দেয়, এই ন্যারেটিভও সীমাঞ্চলের মুসলমান ভাই বোনেরা অ্যাকসেপ্ট করেনি। তার প্রমাণ হচ্ছে, যদি অ্যাকসেপ্ট করতো তাহলে মিম কিছু করতে পারত না। সব মুসলমান ভোট মহাগঠবন্ধনের প্রার্থীদের পক্ষে যেতে হয়নি, এই ন্যারেটিভ কাজে লাগেনি। তারা পরিণত মনস্কতার পরিচয় দিয়েছেন, নিজেদের পক্ষে, নিজের রাজ্যের পক্ষে যেটা ভালো সেটাকে তারা অ্যাকসেপ্ট করেছে। আর আরজেডি কংগ্রেসকে বার্তাও দেওয়া হয়েছে যে আমাদের ভোট নেবে, আমাদের ভোট নিয়ে সরকার করবে MY মুসলিম আর যাদব। আর আমরা যখন স্বীকৃতি চাইবো, আমরা যখন উপমুখ্যমন্ত্রী পদে সরকার আসলে মুসলমান কমিউনিটির মধ্যে থেকে কেউ হবে সেটা বলবো, তখন আমাদের দাবি মানা হবে না। 2.5% ভোট আছে বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানি, তাকে উপমুখ্যমন্ত্রী করার কথা ঘোষণা করব। এই চালাকিটা সংখ্যালঘু ভাইরা বোনেরা ধরে ফেলেছেন বিহারে। ঠিক পশ্চিমবঙ্গেও এটা হবে, কারণ তৃণমূল যে তাদের টুপি পড়াচ্ছে এটা তারা বুঝে গেছেন, অনেকে, সবাই বোঝেননি। ইমাম মুয়াজ্জিমদের ভাতা NRC করে তোমাদের তাড়াবে, বিজেপি দাঙ্গা লাগাবে, এই ন্যারেটিভটা খাওয়াচ্ছে। অনেকে খেয়েছে, আবার অনেকে বাস্তবটাও বুঝছেন। এই যে উত্তরপ্রদেশে দাঙ্গা হয়, বিহারে দাঙ্গা হয়, মধ্যপ্রদেশে দাঙ্গা হয়, ভাগলপুরে যখন দাঙ্গা হয়েছিল সেটা জগন্নাথ মিশ্রের সময় বিহারে। তাহলে এই দাঙ্গার ভয়, NRCর ভয়, সেটা রাজ্যের শাসক দল দেখাচ্ছে সংখ্যালঘুদের। কিন্তু সংখ্যালঘুরা কি বারবার এই এক গান শুনবেন, নাকি তারা অন্য কিছু ভাববেন? তাদের একটা মতাদর্শগত ভাবে বা অন্য ভয়ে হোক বা অন্য কোনো কারণে তারা বিজেপির বিরোধী। এই সুযোগটা তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো নেই। কিন্তু বিহার দেখালো কি, মুসলিম অধ্যুষিত কেন্দ্রতেও এনডিএ জিতছে। তাহলে এনডিএ প্রার্থীকে হারাতে হবে, এই একটা মনোভাব নিয়ে বিহারের মুসলমানরা ভোটটা দেননি। পশ্চিমবাংলাতেও সেই প্রবণতা হবে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর দক্ষিণ 24 পরগনার কোনো জায়গায়। বাংলায় তৃণমূল খাতা খুলতে পারবে না যদি বাম কংগ্রেস ভালো প্রার্থী দিতে পারে। এবং একটা কন্ডিশন আছে, বিজেপি যেন ভুলেও হিন্দু হৃদয় সম্রাট যোগী আদিত্যনাথকে ওখানে প্রচারে না আনে। যোগী আদিত্যনাথ দক্ষিণবঙ্গে প্রচার করুন, মালদা, মুর্শিদাবাদ দরকার নেই। উনি খুব পোলারাইজিং ফিগার, উনি যেই প্রচার করবেন সঙ্গে সঙ্গে তৃণমূল মুসলমানদের মনে ভয় দেখাতে শুরু করবে, এবং তখন আবার তারা একটা হয়ে যাবে। বিজেপি তার মতো করে প্রচার করুন, কোনো অসুবিধা নেই। রাজনাথ সিং আসুন, নীতিন গডকরি আসুন, প্রাইম মিনিস্টার আসুন, কিন্তু একেবারে পোলারাইজিং ফিগার হিসেবে যার পরিচিতি আছে তাকে ওই জায়গাগুলোতে আনাটা সঠিক নির্বাচনী কৌশল হবে বলে আমার মনে হয় না। আমি কিন্তু একদম গ্রাউন্ড ফিডব্যাক নিয়ে বলছি, তৃণমূলের লোকদের কাছ থেকে। তারা বলছেন আমরা খাতা খুলতে পারবো না দাদা,
কিন্তু ওই যোগী আদিত্যনাথের মতো কেউ আসলে খেলাটা ঘুরে যাবে, বিজেপি আর আমরা তখন ভাগাভাগি করে নেব। কিন্তু যদি না আসে যোগী আদিত্যনাথের মতো পোলারাইজিং ফিগার ওই জায়গাগুলোতে প্রচারে, দেখবেন তৃণমূল খাতা খুলতে পারবে না। বিজেপি তো প্রত্যাশার থেকে ভালো ফল করবে, বাম কংগ্রেসেরও খরা কাটবে, বিশেষ করে কংগ্রেস। তাহলে মুর্শিদাবাদে যদি হুমায়ুন শেষ পর্যন্ত কিছু সিদ্ধান্ত নেন, কংগ্রেস বা বামেদের সঙ্গে বা আইএসএফ এর সঙ্গে জোট করেন, তৃণমূল ক্ষতি করে। হুমায়ুন দল না ছাড়লেও, হুমায়ুনকে তো টিকিট দেবে না, তাও তৃণমূলের ক্ষতি হবে। তাই 100টার মধ্যে 91টা ভোট যেটা 21-এ পেয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা অতটা প্রকট বলে আমার মনে হয় না। 91 জায়গায় 80টা ভোট পাবে। আবার যেখানে বাম কংগ্রেস শক্তিশালী লড়াই দেবে, সেখানে কিন্তু তৃণমূলের কপালে দুঃখ আছে, কারণ ধর্মীয় সংখ্যালঘুরা অপশন পেলে বাম কংগ্রেসকে বাঁচবে বিশ্বাসযোগ্য প্রার্থী দিলে। বিহার পথ দেখিয়েছে, অতীতে উত্তরপ্রদেশেও দেখিয়েছে। উত্তরপ্রদেশে বিজেপি ভোট পেয়েছিল, সিএসডিএস লোকনীতির সমীক্ষাতেই বলা হয়েছিল। বিহারও আরেকবার প্রমাণ করল যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে মহাগঠবন্ধন মুখ তুবড়ে পড়ল। এই প্রবণতা পশ্চিমবঙ্গে যে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। কথা বলেছিলাম প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক এবং জনতা দল ইউনাইটেডের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি অমিতাভ দত্তর সঙ্গে। কি বললেন অমিতাভ বাবু, শুনেন। অমিতাভদা, প্রথমে বিহারে এই জয়, ঐতিহাসিক জয়, আপনাকে অভিনন্দন। একটা জিনিস খুব স্পষ্ট, যেটা সীমাঞ্চল আরারিয়া, পূর্ণিয়া, কিষানগঞ্জ, যেখানে 24টা আসন ছিল, সেখানে মহাগঠবন্ধনের একেবারে বিপর্যয় হয়েছে। এনডিএ পেয়েছে জেডিইউ বিজেপি মিলে 14টা আসন। তাহলে মুসলিমরাও এবার ভোটটা দিল বিজেপিকে, জেডিইউ কে। এটা কিভাবে দেখছেন? আমি প্রথমে তো বিহারের আপামর জনসাধারণকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি ধন্যবাদ দিচ্ছি, এবং এই জয় বিজেপি এবং জেডিইউ এবং এনডিএ যে অন্য শরিকেরা রয়েছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন। মানুষের জন্য কাজ করার যে পুরস্কার, সেই পুরস্কার তারা পেয়েছেন। আমি সর্বপ্রথমেই বলি, কেন্দ্রীয় সরকার, যেটা আমরা পশ্চিমবাংলায় ভীষণভাবে গত 50 বছর ধরে দমবন্ধ হয়ে অবস্থায় আছি, যে কেন্দ্রীয় সরকারের একেবারে হাত খোলা উপঢৌকন, উপহার, সহায়তা বাঙালি জাতি বঞ্চিত হয়েছে। সেটা নরেন্দ্র মোদীজির সরকার, অটল বিহারীজির সরকার, এবং এমনকি মনমোহন সিং এর সরকারের সময়ও নীতিশ কুমারজি অনেক সিস্টেমেটিক ভাবে কেন্দ্র রাজ্য সম্পর্ক খারাপ না করে বিহারের জন্য উনি প্রচুর আর্থিক সহায়তা বা বিভিন্ন সহায়তা নিয়েছেন। গত 11 বছর ধরে নরেন্দ্র মোদীজির সরকার বিহারকে যে সহায়তা করেছেন, সেই সহায়তা রাশি সঠিকভাবে, সৎভাবে বিহারের গ্রাউন্ড লেভেলে পৌঁছে দেওয়ার কৃতিত্বটা নীতিশ কুমারের সরকারের। তার ফল মানুষ দিয়েছেন। এটা একটা অন্য আঙ্গিক। মহিলা ভোট, ইউথ ভোট, মুসলিম ভোট, এইগুলো নিয়ে আমরা আসছি, আপনি যেটা প্রশ্ন করলেন। আমি আমার গ্রাউন্ড লেভেলের অভিজ্ঞতায় বিহারে একদিন যাতায়াত করা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বহুদিন ইন্টেরিয়ার পার্টে যাওয়ার অভিজ্ঞতায় বলতে পারি, আমার মনে হয়েছে, এখন অ্যানালিসিসটা পুরো এসে যাবে, যে বহু সংখ্যক মুসলিম, মানে শুধু সীমাঞ্চলে নয়, স্ক্যাটার্ড মুসলিম যেখানে যেখানে রয়েছে, এবং যাদবেরও একটা বিরাট অংশ, তারা কিন্তু এনডিএ, নীতিশ কুমার, বিজেপিকে ভোট দিয়েছে। এটা নীতিশ কুমার বিজেপির সাথে থাকায় এবং লিড করায়, এই প্যাককে লিড করায়, মানে এনডিএ কে লিড তো নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড করেছে। এতে যে কমিউনাল ফারওয়ার্ডটা যদি থেকে থাকে বা আছে, যে হিন্দু মুসলমান ডিভিশনটা, সেই ডিভিশনটা এখানে গুরুত্ব পায়নি। মুসলমানেরা এই জোটকে, নীতিশ কুমার নেতৃত্বাধীন জোটকে এখন তাদের বন্ধুত্বপূর্ণ মনে করতে চেয়েছে। ওই ওয়াকফ বিলের পরেও
ওয়াক বিলের পরে যেরকম একটা অ্যান্টি ব্রিটিশ একটা মানসিকতা তৈরি হয়েছিল মুসলিমদের ভিতরে, সেইটা ধীরে ধীরে কেটে গেছে। একটা নিজেদের ভিতরে একটা আলোচনা হয়েছে যে এটা তো আমাদের তো কোনো ক্ষতি তো হচ্ছে না, আর আমরা কোনো সরকারি প্রকল্প থেকে আমরা বঞ্চিত হচ্ছি না, আর আমাদের সাথে কোনো ডিসক্রিমিনেশন নেই, কোনো অত্যাচার নেই, হিন্দু মুসলমান নামে কোনো দাঙ্গাও নেই। এটা যেরকম একটা জায়গায় আছে, দ্বিতীয়ত হচ্ছে যে আরজেডি অথবা কংগ্রেস মাইনরিটি কমিউনিটির ভরসা পায়নি। এক কারণ হচ্ছে ওই মাল্লাদের পার্টি, ওই বিকাশশীল পার্টিকে, ওদের নেতাকে মুকেশ সাহানিকে ডেপুটি চিফ মিনিস্টার ডিক্লেয়ার করে দেওয়া, যাতে ওয়েসির পক্ষে খুব সুবিধা হয়েছে। সে প্রচার করেছে, দেখো মুসলমান ভোটের উপর নির্ভরশীল, মুসলমানরা 17.5%, বিহারে 18%, যাদবদের থেকে 4.5% বেশি। তো ওরাই মেন স্টে আরজেডি। তোমরা তোমাদের বঞ্চিত করছে, করে অন্য লোককে করে দিচ্ছে। এটা কিন্তু ওদের ভিতরে একটা রিপল তৈরি করেছে, মানে মুসলিম সমাজের ভিতরে। মুসলিম মেয়েরা, এই যে মেয়েরা তো এখানে 42, 43, 44% ম্যাক্সিমাম মেয়েরা ভোট দিত, এবারে 71% মহিলারা এবারে ভোট দিয়েছে। মহিলা অ্যান্ড ইউথ, আপনি যদি সময় থাকে আমি এটা এক্সপ্লেন করতে চাই। এটা সঠিক বলেছেন নরেন্দ্র মোদীজি, যে MY ইকুয়েশনটা এখন মহিলার ইউথে গেছে। ঠিক, মহিলারা একবজ্ঞা ভাবে ভোট দিয়েছে। আর প্রশান্ত কিশোর প্রাথমিকভাবে ইউথদের মধ্যে একটা ইউফোরিক স্টেট তৈরি করেছিল, ওই পলায়ন, চাকরি ইত্যাদি। ইউথটা কি করেছে, মুসলিম ইউথ, মানে আপনি মুসলিম কোশ্চেনটা করলেন, এখন ইউথ তো আর হিন্দু ইউথ মুসলিম ইউথ আলাদা না, মহিলা মুসলিম ইউথ মহিলা আলাদা না। এখন প্রথমে তারা অ্যাট্রাক্টেড হয়েছিল, কিন্তু প্রশান্ত কিশোর ইলেকশন না লড়ায় এবং ধীরে ধীরে নির্বাচনী পরিপ্রেক্ষিতে প্রশান্ত কিশোরের পার্টিটা ডেসিমেট করে যাওয়ায় তারা আরজেডির দিকে ঢলেও শেষ পর্যন্ত নীতিশের দিকে চলে এলো। একটা নির্দিষ্ট কারণ আছে। তেজস্বী যাদব যখন ডিক্লেয়ার করলো প্রত্যেক বাড়ি থেকে একজনকে আমি চাকরি দেবো, এটা কিন্তু কোনো জায়গায় খেলো না, বাংলায় খেলো না, দিলে কেউ খাবে না। অবাস্তব কথা। আমি এত কোটি লোককে চাকরি দেবো, ভারতবর্ষে অত কোটি সরকারি কর্মচারী নেই, স্টেট সেন্ট্রাল মিলিয়ে। হ্যাঁ, এটা অদ্ভুত কথা। আমি নিজে একটি আমার পরিচিত যাদব ছেলেকে, রাজনীতির লোক না, তাকে জিজ্ঞেস করলাম কিসকো ভোট দেগা? হ্যাঁ, বলে नीतीश को देंगे। बोले क्यों? हाँ, तुम तो ज्यादा हो। बोले नहीं नहीं, वो 9वीं फेल है। বলছি, আচ্ছা, অটোওয়ালাকে আমি জিজ্ঞেস করেছি পাটনা শহরে, যে নাম জিজ্ঞেস করলাম কি, বলে তুমি তো তাহলে যাদবকেই ভোট দিচ্ছ, আরজেডিকে ভোট দেবে। বলে নাই স্যার, मैं इंटर पास हूँ। হ্যাঁ, মানে তেজস্বী যাদবের আরেকটা কথা হচ্ছে, ওরা এই জোট বা ক্যাম্পেইন, তেজস্বী যাদবকে আমি কখনোই একটা নীতিশ কুমারের সমকক্ষ বা কাছাকাছি, মানে ভরসা কার উপর করবে, মুসলিম বলুন, হিন্দু বলুন, ওমেন বলুন, মেল বলুন, একটা ভরসার জায়গা তো থাকতে হবে, নইলে হয় না। আমার আরেকটা প্রশ্ন অমিতাভ দা, এই যে মুসলমানরা একটা অংশ এনডিএ কে সাপোর্ট করলো ডিউ টু নীতিশ কুমার, অবশ্যই, হ্যাঁ, আর মুসলমানদের উপমুখ্যমন্ত্রী বিষয়টা মহাগঠবন্ধন স্পষ্ট করেনি। বাংলার মুসলিমরা কি বিহারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে? বিশেষ করে যে জেলাগুলো একেবারে মুসলিম ডমিনেন্ট, মালদা, মুর্শিদাবাদ। আপনার পুরো প্রশ্নটা আমি না করার আগে আমি বুঝেছি, এবং এটা আমি দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি, কিন্তু বলিনি। আমি খোলাখুলি বলতে চাই, পশ্চিমবাংলায় মুসলমানের সংখ্যা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে জম্মু কাশ্মীরকে বাদ দিতে, পার্সেন্টেজ ওয়াইজ, মানে কাশ্মীরকে বাদ দিতে, হ্যাঁ, ম্যাক্সিমাম, হ্যাঁ, আসামও আছে, ঠিক আছে। আসামে হিন্দু পপুলেশন, মুসলিম পপুলেশনটা হচ্ছে কনসেন্ট্রেটেড, কিন্তু পশ্চিমবাংলায় স্ক্যাটার্ড। আপনি মুসলিম পপুলেশনকে এখানে হিন্দু মুসলমান, বাঙালি কোনোদিন, বাঙালি অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার রাজনীতিটা বাঙালি মধ্যবিত্ত উচ্চ জাত এবং শিক্ষিত শ্রেণী, যাদের ভদ্রলোক ইন্টালেকচুয়াল বলা হয়, তাদের দ্বারাই বেঙ্গলের পলিটিক্যাল সাইটটা কন্ট্রোল হতো। এবং পলিটিক্সটা হচ্ছে মূলত পলিটিক্যাল পাওয়ার, সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক পাওয়ারটা
কলকাতা কেন্দ্রিক মনোলিথিক পাওয়ার সেন্টার হয়ে থেকেছে। হুম। কিন্তু এই নতুন ন্যারেটিভ, হিন্দু মুসলমানের ন্যারেটিভ আসার পরে আপনার হিন্দুরা সেই ভদ্রলোক ক্ল্যান বা যারা শিক্ষিত বাঙালি তারা কিন্তু হিন্দু মুসলমানের এই বিরোধটা হুম। বা এই যে বিভাজনটা যেটা বিজেপি সফল হয়েছে গুজরাট, আপনার রাজস্থান, পাটলি উত্তরপ্রদেশ, বিহারে কিন্তু করতে পারেনি। বিহারে করতে পারলে নীতিশের প্রয়োজন ছিল না। হুম। বিহার হচ্ছে ভারতবর্ষের ব্যতিক্রমী রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায় থেকেও ক্ষমতায় নেই। হুম। কোনো বিজেপির এজেন্ডা সেখানে আপনি করছেন, হচ্ছে তো সমাজবাদী এজেন্ডাই করছে নীতিশ কুমার, এটা পরে আলোচনা। হুম। তো এখানে যদি সোশ্যাল ব্রড বেসটা তৈরি করতে না পারে বিজেপি, হুম। তাহলে 2026-এ কিন্তু আরো অতলে তলিয়ে যাবে। হুম। ওদেরই একজন নেতা বলছে 30-এর বেশি সিট পাবে না, হুম। আমি নাম বলছি না। হুম। ওদেরই একজন সাংসদ যে কথা বলেছে সে কথা ভয়ঙ্কর। হুম। একটা পার্টি ইডি, সিবিআই ইত্যাদির উপর ভরসা করে আর প্রেসের উপর, সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করে পারে না। হুম। তার জন্য আপনি এসআইআর এর মাধ্যমে আপনি পশ্চিমবাংলায় জিতবেন, এটা নয়। হুম। বিহারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট দিয়েছে। আপনি বলতে পারেন না যে 45 লক্ষ লোকের নাম এসআইআর থেকে বাদ চলে গেছে বলে আমরা হেরে গেছি। হুম। তেমনি এখানে বলতে পারবেন না আমরা 1 কোটি মুসলমানকে বাদ দিয়ে আমরা এখানে পশ্চিমবাংলায় জিতবো। মমতা ব্যানার্জির উপরে মুসলমানদের একবক্কা এখনো সমর্থন আছে। 2026-এ চলে যাওয়ার কোনো কারণ আমি দেখছি না। হুম। বেনিফিশিয়ারি আছে, ইন্টারনাল বেনিফিশিয়ারি তৃণমূল কংগ্রেস, এক্সটার্নাল বেনিফিশিয়ারি তৃণমূল কংগ্রেস। হুম। 2006 সালে নীতিশ কুমার মহিলাদের জন্য যে স্কিমগুলো নিয়েছিলেন তার পার্টলি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় করেছেন, যেরকম সাইকেল দেওয়া, স্কলারশিপ দেওয়া এবং অধুনা এই স্কিমটা। এগুলো তো ফলোইং বিহার হয়েছে, সারা ভারতবর্ষে এই ঘটনাটা ঘটেছে। হুম। এখন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি প্রধান বিরোধী দল, হুম। বিজেপি যদি এই ভোট, যেমন দেখুন আমরা সময় নষ্ট আপনার হবে দিতে, মানে বিহারের নির্বাচনের এই ফলটা অবশ্যম্ভাবী ছিল। ইট ওয়াজ এ ফরগন কনক্লুশন। কারণ সোশ্যাল বেস ওটা খালি মুসলিম যাদবের উপর ভিত্তি করে আরজেডি কংগ্রেস এটা করেছে। এখানে আপার কাস্ট পাঁচটা, ওটা বলে পাঁচপুনিয়া, আপার কাস্ট থেকে আরম্ভ করে ব্যাকওয়ার্ড, ওবিসি, ইবিসি, পাসওয়ান, মাঝি, মাল্লা, তারপর হচ্ছে কুশওয়াহা, কৈরি এবং পশমিনা মুসলিম, সমস্ত জাতিকে নিয়ে ব্রডার 45-46% আপনি দেখবেন ভোট এনডিএতে পেয়েছে। ওরা 33-34% নেই। এখানে শুধু ওই আমি হিন্দুদের উপর কথা বলে আমি 68% বা 70%, 69% হিন্দুদের আপনি করব মেজরিটি করে নিয়ে আমি এই পলিসি চলবে না। পশ্চিমবাংলার বুনিয়াদী সমস্যা বেকারত্ব, মানুষের বেহাল চাকরি বাকরি, মানুষের শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সব পলায়ন পলায়ন। বিহারের কোথায় পলায়ন? তো পশ্চিমবাংলার পলায়ন। বিহারে পলায়ন বলছে, বিহার তো 200 বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিহারি প্রধানমন্ত্রী হয়েছে, তারা গিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায়। ঠিক সেই জায়গায় এসে আপনি পশ্চিমবাংলায় এখন কলকাতা, সল্টলেক, পশ্চিমবাংলা এখন বৃদ্ধাশ্রম একটা ডেজার্টেড স্টেটে পরিণত হয়েছে। এবং সেই জায়গার বুনিয়াদী সমস্যাগুলো, আমি যে শহরে বাস করি হাওড়া শহর, এটা ভারতবর্ষের সব থেকে নোংরা শহর বলে এটাকে পরিগণিত করা হচ্ছে। কিন্তু যদি প্রধান বিরোধী দল মানুষের কথাগুলো না বলে শুধু হিন্দু মুসলমান ন্যারেটিভে থাকে আর মনে করে এসআইআর, সিবিআই আর ইডি আমাকে ক্ষমতায় নিয়ে আসবে, আমি বলবো এটা অলীক কল্পনা। আপনাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে, বসতে হবে, সোশ্যাল বেস বাড়াতে হবে। যদি মনে করেন যারা সমমনস্ক রাজনৈতিক, এনডিএ তো ভারতবর্ষে কোথাও কাজ করছে না, আমি নীতিশ কুমারকে আজকেই চিঠি লিখব যে ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য কেন্দ্রে এনডিএ গঠন করা হোক। এনডিএ গঠন করলে যদি রাজ্যে রাজ্যে এনডিএ গঠন করা হয়, সেখানে অন্তত তারা কথাগুলো বলতে পারবে, তাদের ফেস ভ্যালু, তাদের কি খালি ভোট ভ্যালু দিয়ে কাজ হবে না? তার ফেস ভ্যালু নেই। নীতিশ কুমার 19.13% ভোট পেয়েছে, হাইয়েস্ট ভোট পেয়েছে। বিজেপি 20.3% ভোট পেয়েছে এখনো পর্যন্ত অ্যানালিসিস বিহারে। তাহলে এই যে ভোট ব্যাংকটা একের পরিপূরক। আজকে নীতিশ কুমার যদি না থাকতো, বিজেপি মাথা চাপড়ালেও আমি মনে করি ওখান থেকে একটাও মুসলিম ভোট পেত না। আজকে পশ্চিমবাংলায় যারা আজকে চালাচ্ছে তাদের রেশনাল চিন্তা করতে হবে, লজিক্যাল চিন্তা করতে হবে। আর যে পদ্ধতিতে আপনার গুজরাট চলছে, যে পদ্ধতিতে
আপনার ওই রাজস্থান চলছে, পাটলে উত্তরপ্রদেশ চলছে, এতে পশ্চিমবাংলা চলবে না, চলবে না, চলবে না। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.